1897 সাল, বর্ষার শেষ দিক। গঙ্গার একটি শাখা নদীর ধারে দাঁড়িয়ে থাকা জীর্ণ জমিদার বাড়িটি যেন কঙ্কালের মতো নিঃশব্দে পাহারা দিচ্ছে অতীতকে। একসময় এই জমিদারির প্রতাপে আশেপাশের গ্রাম কাঁপত। আজ সেই ঐশ্বর্যের চিহ্ন শুধু ভাঙা দেয়াল আর শ্যাওলা ঢাকা স্মৃতি। জমিদার হরনাথ চৌধুরী বহুদিন আগেই ক্ষমতা হারিয়েছেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গোপনে বিপ্লবীদের সাহায্য করার অভিযোগে তার জমিজমার বড় অংশ বাজেয়াপ্ত হয়েছে। দেনা, মামলা আর রাজনৈতিক শত্রু সব মিলিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। তবু আশ্চর্যের বিষয়, এহেন পরিস্থিতির মধ্যেও এক সন্ধ্যায় তিনি আয়োজন করলেন এক নৈশভোজের। অতিথি মাত্র 4 জন। তাঁর একমাত্র ছেলে অরিন্দম সদ্য কলকাতা থেকে ফিরেছে, জেলার ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ক্যাপ্টেন এডওয়ার্ড গ্রিফিথ, পুরানো হিসেবরক্ষক নীলমাধব এবং গ্রামের বৃদ্ধ তান্ত্রিক পণ্ডিত ভবানী শাস্ত্রী। সন্ধ্যার পর থেকেই আকাশ কালো হয়ে উঠল। রাত নামতেই শুরু হলো প্রবল বৃষ্টি। বজ্রপাতের শব্দে যেন নদীও কেঁপে উঠল। এমন আবহাওয়ায় গ্রিফিথ আর ফিরে যেতে পারলেন না। বাধ্য হয়ে সেই রাতে জমিদার বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলেন। রাতের খাবারের টেবিলে অস্বাভাবিক নীরবতা। অরিন্দম মাঝে মাঝে বাবার দিকে তাকাচ্ছিল। বহু বছর পর সেই বাড়িতে ফিরেছে। সম্পর্কের উষ্ণতা নেই, আছে শুধু প্রয়োজনের ভদ্রতা। নীলমাধব খাওয়ার ফাঁকে ফাঁকে রুমাল দিয়ে কপালের ঘাম মুছছিলেন। ভবানী শাস্ত্রী চুপচাপ খাচ্ছিলেন। হঠাৎ তিনি থেমে গেলেন। তারপর ধীরে মাথা তুলে হরনাথের দিকে তাকালেন। আজ মধ্যরাতের আগে আপনার মৃত্যু লেখা আছে। ঘরের বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল। অরিন্দম ধাক্কা খাওয়া গলায় বলল, শাস্ত্রী মশাই, এইসব কি বলছেন? গ্রিফিথ হেসে উঠলেন, হোয়াট ননসেন্স! কিন্তু ভবানী শাস্ত্রী নির্বিকার। আমি ভবিষ্যৎ বলছি না, শুধু যা দেখতে পাচ্ছি তাই বলছি। সবাই হরনাথের দিকে তাকালো। জমিদার মৃদু হেসে শুধু বললেন, মৃত্যু তো একদিন আসবেই শাস্ত্রী মশাই, তা নিয়ে ভেবে তো আর লাভ নেই। রাত প্রায় 10:30। হরনাথ উঠে দাঁড়ালেন। না, শরীরটা ভালো লাগছে না, আমি শুতে যাচ্ছি। তিনি ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেলেন। সবাই দেখল তিনি ভেতরে ঢুকে দরজা বন্ধ করলেন। বাড়িটা যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। রাত বাড়ার সঙ্গে বৃষ্টিও বাড়ল। অরিন্দম নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। হঠাৎ বাঁচাও! একটা ভয়ঙ্কর চিৎকার রাতের নিস্তব্ধতা ভেঙে দিল। অরিন্দম প্রায় লাফিয়ে উঠল। চিৎকারটা বাবার ঘর থেকে আসছে না। দৌড়ে বেরিয়ে এসে দেখল গ্রিফিথ করিডোরে এসে দাঁড়িয়েছেন। দরজা ভেতর থেকে বন্ধ। বাবা, বাবা! অরিন্দম ধাক্কা দিতে লাগলো। কোনো উত্তর নেই। শেষ পর্যন্ত গ্রিফিথ আর অরিন্দম একসঙ্গে দরজাটা ভেঙে ফেলল। দরজা খুলেতেই সবাই স্তব্ধ। মেঝেতে পড়ে আছেন হরনাথ চৌধুরী। বুকে গাঁথা ধারালো ছুরি, ঠোঁটের কোণা দিয়ে সাদা ফেনা বেরোচ্ছে। ঘরের জানলা বন্ধ, দরজা ভেতর থেকে আটকানো। ভেতরে আর কেউ নেই। পরদিন সকালেই খবরটা ছড়িয়ে পড়ল। একটি অসম্ভব খুন। গ্রিফিথ তদন্ত শুরু করলেন ঠিকই, কিন্তু 3 দিন পরেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। কারণ প্রত্যেক সন্দেহভাজনেরই অ্যালিবাই ছিল। ভবানী শাস্ত্রী ভবিষ্যৎবাণী করেছিলেন ঠিকই, কিন্তু ঘটনার সময় তাকে ঠাকুরদালানে দেখা গিয়েছিল। নীলমাধবও নিজের ঘরেই ছিলেন। অরিন্দমের প্রচুর দেনা ছিল। বাবার মৃত্যুতেই সে উত্তরাধিকার হতো, কিন্তু সেও ঘর থেকে বেরোয়নি। সবচেয়ে বড় কথা, ঘর ভেতর থেকে বন্ধ ছিল।
অবশেষে গ্রিফিথ কলকাতায় খবর পাঠালেন। 4 দিন পরে বিকেলে চৌধুরী বাড়িতে এলেন একজন ভদ্রলোক। মাঝারি গড়ন, শান্ত চোখ, পরনে সাদা ধুতি পাঞ্জাবি। নাম অনিরুদ্ধ সেন। পেশায় আইনজ্ঞ, কিন্তু জটিল রহস্য বিশ্লেষণে তার সুনাম ছিল কলকাতার শিক্ষিত সমাজে। ঘটনাস্থলে ঢুকেই অনিরুদ্ধ প্রথম মৃতদেহের জায়গাটা দেখলেন না। তিনি সোজা তাকালেন দেয়াল ঘড়ির দিকে। পুরনো কাঠের ঘড়ি, কাঁটা থেমে আছে ঠিক 12টায়। ঘড়িটা বন্ধ হলো কেন? তিনি জিজ্ঞেস করলেন। গ্রিফিথ বললেন, আই ডোন্ট নো, সম্ভবত খারাপ হয়ে গেছে। অনিরুদ্ধ কিচ্ছু বললেন না। তিনি ধীরে ধীরে ঘরটা ঘুরে দেখলেন। তারপর মেঝেতে বসে কিছু একটা পরীক্ষা করলেন। অদ্ভুত, তিনি ফিসফিস করলেন। কি? গ্রিফিথ জিজ্ঞেস করলেন। যে মানুষ আত্মরক্ষার চেষ্টা করে তার ঘরে লড়াইয়ের চিহ্ন থাকে, এখানে কিছুই নেই। তিনি জানলার দিকে তাকালেন। মানে হরনাথ বাবু আঘাতের জন্য প্রস্তুত ছিলেন। সেই রাতে খাবারের পরে অনিরুদ্ধ ভবানী শাস্ত্রীকে ডেকে আলাদা করে কথা বললেন। আচ্ছা, আপনি কেন বলেছিলেন মৃত্যু আসছে? ভবানী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কারণ হরনাথ বাবুই আমাকে তা বলতে বলেছিলেন। অনিরুদ্ধ চোখ সরু করলেন, কিন্তু কিছু বললেন না। সেদিন গভীর রাতে অনিরুদ্ধ একাই হরনাথের ঘরে গেলেন। তিনি দেয়াল ঘড়ি খুললেন। ভেতরে যা পাওয়া গেল তা দেখে তার চোখ স্থির হয়ে গেল। একটি সূক্ষ্ম যান্ত্রিক ব্যবস্থা, স্প্রিং, ধাতব তার এবং লুকানো ছুরি ট্রিগার। ঘড়ির কাঁটা 12টায় পৌঁছালে স্প্রিং ছুটে গিয়ে ছুরিটাকে সামনে ঠেলে দেবে। অনিরুদ্ধ ধীরে বললেন, চমৎকার। তারপর কয়েক মুহূর্ত চুপ থেকে যোগ করলেন, কিন্তু অসম্পূর্ণ। পরদিন সকালে বৈঠকখানায় সবাইকে ডাকা হলো। বাইরে নদীর উপর কুয়াশা জমে আছে। অনিরুদ্ধ ধীরে ধীরে বললেন, হরনাথ চৌধুরীর মৃত্যু আত্মহত্যা এবং হত্যা দুটোই। ঘরে চাপা গুঞ্জন উঠল। অরিন্দম হঠাৎ বলে উঠল, আমি কাউকে মারিনি। জানি। অনিরুদ্ধ শান্তভাবে বললেন, তুমি তো শুধু যন্ত্র বানিয়েছিলে। সবাই স্তব্ধ। অরিন্দম মাথা নিচু করলেন। বাবা বলছিলেন এটা একটা রাজনৈতিক কৌশল, ব্রিটিশদের বিভ্রান্ত করার জন্য। অনিরুদ্ধ মাথা নেড়ে বললেন, হরনাথ বাবু জানতেন ব্রিটিশ সরকার খুব শিগগিরই তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করবে, আর গ্রেপ্তার হওয়ার পর তার সম্পত্তি, নথিপত্র, এমনকি নতুন উইলও সরকারের হাতে চলে যেত। গ্রিফিথ ধীরে বললেন, স্ট্রেঞ্জ, তাই বলে তিনি মৃত্যুকে বেছে নিলেন? মৃত্যু নয়, অনিরুদ্ধ শান্ত গলায় বললেন, তিনি বেছে নিয়েছিলেন একটি রাজনৈতিক বিভ্রান্তি। তিনি একটু থামলেন। হরনাথ বাবু চেয়েছিলেন তার মৃত্যু যেন সাধারণ মৃত্যু না মনে হয়, যেন সবাই ভাবে কেউ তাকে চুপ করিয়ে দিয়েছে। তাহলেই প্রশাসনের দৃষ্টি যাবে হত্যার দিকে, তার কাগজপত্রের দিকে নয়। গ্রিফিথ বললেন, তাহলে তো এটা পরিকল্পিত আত্মহত্যা। না, অনিরুদ্ধ ধীরে বললেন, সেখানে আরেকজন হাত দিয়েছে। তিনি টেবিলের উপর একটি ছোট ধাতব স্ক্রু রাখলেন। এটা ঘড়ির ভেতর পাওয়া গেছে, কিন্তু মূল যন্ত্রের অংশ নয়। নীলমাধবের মুখ শুকিয়ে গেল। অনিরুদ্ধ তার দিকে তাকালেন। আপনি জানতেন জমিদার বাবু আপনার তছরূপ ধরে ফেলেছেন, পরদিনই আপনাকে সরিয়ে দেওয়া হতো। নীলমাধব হঠাৎ ভেঙে পড়ল। আমি চোর নই। তার গলা কেঁপে উঠল। 30 বছর এই বাড়ির হিসাব রেখেছি আমি। জমিদারি যখন ডুবছিল
তখন সবাই নিজের ভাগ বাঁচিয়েছে, শুধু আমি থেকে গেছি। সে কাঁপা হাতে মুখ ঢাকল। প্রথমে সামান্য নিয়েছিলাম, ভাবছিলাম পরে ফিরিয়ে দেব, কিন্তু দেনা বাড়তেই থাকলো। ঘরে কেউ কথা বলল না। যেদিন শুনলাম আমাকে সরিয়ে দেওয়া হবে, বুঝলাম শেষ, সব শেষ। তারপর তারপর আমি অরিন্দম বাবুর কথা শুনে ফেললাম, আর তারপর সুযোগ নিয়ে ঘড়ির যন্ত্র বদলে দিলেন, তাই তো, যাতে কোনোভাবেই হরনাথবাবু বেঁচে না যান। গ্রিফিথ এগিয়ে এলেন। কিভাবে জানলেন? অনিরুদ্ধ দৃঢ় গলায় বললেন, হরনাথবাবুর মৃত্যু ছুরির আঘাতে হয়নি, বিষে হয়েছে। ছুরির ডগায় বিষ মাখানো ছিল, আর স্প্রিংয়ের চাপ বাড়ানো হয়েছিল। তিনি নীলমাধবের দিকে তাকালেন। এই অতিরিক্ত স্ক্রু দিয়ে। নীলমাধবের ঠোঁট কাঁপতে লাগলো। আমি আমি শুধু ভয় পেয়েছিলাম। তাই আত্মহত্যার অভিনয়কে সত্যিকারের হত্যায় পরিণত করলেন, তাই তো? অনিরুদ্ধ বললেন। কেউ আর কথা বলছিল না, শুধু বাইরে নদীর শব্দ। ভবানী শাস্ত্রী চোখ বন্ধ করে বললেন, মানুষ ভাবে সে নিজের ভাগ্য নিজে লেখে, অথচ শেষ লাইনটা অনেক সময় অন্য কেউ লিখে দেয়। অনিরুদ্ধ জানলার দিকে তাকালেন, তারপর ধীরে বললেন, না শাস্ত্রী মশাই, শেষ লাইনটা কেউ একা লেখে না। এই মৃত্যুর লেখক দুজন। একজন মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছিল, আরেকজন নিশ্চিত করেছিল সে যেন আর ফিরে না আসতে পারে। বাইরে তখন ভোরের আলো ফুটছে, নদী নীরবে বয়ে চলেছে, আর চৌধুরী বাড়ির শেষ জমিদার নিজের মৃত্যুকেই এমন এক রহস্যে পরিণত করে গেলেন, যেখানে খুনি এবং শিকার দুজনেই একই মৃত্যু রহস্য।